বাংলাদেশে নারীরা যখন উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তির মালিকানা তাদের কাছে আসে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা আসলে নিজের মতো করে সেই সম্পত্তি ব্যবহার করতে পারেন না, বা নিজের মতো করে অনেক ক্ষেত্রেই তিনি কিন্তু হস্তান্তর করতে পারেন না। এখানে কিন্তু মূল প্রবলেম যেটি দেখা যায় সেটি হচ্ছে যে নারীদের মধ্যে এক ধরনের অজ্ঞতা থাকে, এবং এটি সত্যি যে বাংলাদেশের যে ভূমি আইন রয়েছে সেই ভূমি আইনটি অনেক জটিল একটি আইন, এবং সেটি আসলে বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেই একটা ভূমির হস্তান্তর করা মানে সেটি কিন্তু একটি প্রক্রিয়া না, সেখানে বিভিন্ন ধরনের প্রক্রিয়ার মাধ্যমে তাকে যেতে হয়। প্রথমে হস্তান্তর করা হলো, রেজিস্ট্রেশন করা হলো, তারপরে সেখানে রেকর্ডভুক্ত করা, নাম জারি করানো, রেকর্ডভুক্ত করা, খাজনা দেয়া। তো বিভিন্ন জায়গায় আসলে বিভিন্ন অথরিটির কাছে কাছে আসলে তাদেরকে দৌড়াতে হয়, এবং ভূমি সংক্রান্ত যেই পেপারসগুলো আছে, দেখা যায় যে ভূমির দলিল বোঝা, এই বিষয়গুলো খুবই জটিল। তো যার ফলে আমরা সবসময় দেখি এই জায়গাটি সবসময় কিন্তু আসলে দেখা যায় যেটা আসলে একটা পুরুষের অধিক্ষেত্র বলা হয়ে থাকে, এবং জমি জমা সংক্রান্ত যখনই কোনো বিষয় সামনে আসে বা উত্তরাধিকার সূত্রে নারী তিনি কিন্তু মালিক হয়ে যাচ্ছেন সাথে সাথে, পিতার মৃত্যুর সাথে সাথেই সেই পিতা যদি জীবিত অবস্থায় কাউকে কিছু না দিয়ে যান, মৃত্যুর সাথে সাথেই যে বাংলাদেশের উত্তরাধিকার আইন রয়েছে, আমাদের দেশের যে উত্তরাধিকার আইন, সেটি অনুযায়ী তার কাছে মালিকানা চলে আসে। তারপর যে তাকে যেটা করতে হয় সেগুলোকে আপডেট করানো, নিজের নামে নামজারি করানো, খাজনা দেয়া, রেকর্ডের নিজস্ব নামগুলো তোলানো, বা বিভিন্ন ক্ষেত্রে যখন পার্টিশন ডিড করার প্রয়োজন রয়েছে, বন্টন করা ভাই বোনদের মাঝখানে, কিন্তু কখনোই আমরা দেখতে পাই না যে কোনো নারী আসলে এই বিষয়গুলোর সাথে ইনভলভড হন। পিতার মৃত্যুর সাথে সাথে সেই যে সাকসেশন সার্টিফিকেটের সাকসেশন মামলা করার থেকে শুরু করে জমি জমা সংক্রান্ত যত বিষয়গুলো থাকে সেগুলো কিন্তু আসলে সাধারণত ভাইরা ডিল করে থাকেন, বা ছেলেদের অধিক্ষেত্র হিসেবে এটিকে আসলে দেখা হয়, এবং প্র্যাকটিক্যালি সিচুয়েশনটা এমনই হয় যে মেয়েরা আসলে এগুলোর সাথে কোনোভাবেই তারা ইনভলভ হন না, ভাইরা এগুলো বিষয়ে তারা দেখাশোনা করে থাকেন। এমন অনেক সিচুয়েশন আমরা দেখি যে সেখানে কিন্তু একজন নারী তিনি মানে শুধুমাত্র তাকে এই কোর্টে দৌড়াদৌড়ি করতে যাতে না হয়, সাব রেজিস্ট্রি অফিসে যেতে না হয়, বা ভূমি অফিসে দৌড়াদৌড়ি করতে না হয়, এইসব কারণে তারা একটা পাওয়ার অফ অ্যাটর্নি ভাইদেরকে দিয়ে দেন। সো এই যে তারা অনেক ক্ষেত্রে ভাইদেরকে দিয়ে দেন বা পরিবারের অন্যান্য পুরুষ সদস্যদেরকে দেন, যার ফলে সেটার কিন্তু একটা অ্যাবিউজ হওয়ারও সুযোগ থাকে। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে এই পাওয়ার অফ অ্যাটর্নিটাকে মিসইউজ করে তিনি হয়তো সেই পুরুষ সদস্য যারা রয়েছেন তারা সেই সম্পত্তি অন্য কোথাও তারা সেল করে দিচ্ছে, অন্য কোথাও মর্টগেজ রেখে তারা ব্যাংকের কাছে বন্ধক রেখে তারা লোন নিয়ে নিচ্ছে। এই ধরনের ঘটনাগুলো কিন্তু প্রতিনিয়ত চোখে পড়ে, এবং সোজা কথা আমরা আসলে যেটা দেখি যে একটা যে পৈতৃক সম্পত্তিতে নারীর যে অধিকার, সেই অধিকারটা যে তিনি এক্সারসাইজ করবেন সেটি শুধুমাত্র তার অজ্ঞতার কারণে, তার না জানার কারণে, এবং তিনি অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বিভিন্ন সৌজন্যমূলক আচরণ মনে করেন যে জমি জমার সাথে আসলে মেয়েদের কোনোভাবে জড়িত হওয়া সেটিকে অনেকে আসলে ভালো চোখে দেখেন না, বা এটাকে একটা অসৌজন্যমূলক এক ধরনের ব্যবহার বলে তারা ধরে থাকেন আর কি, যার ফলে তারা দূরে থাকেন সব সময়। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেক নারী তারা হয়তো বিয়ে হয়ে অন্য জায়গায় চলে গেছে, কেউ হয়তো প্রবাস জীবনযাপন করছে, পাওয়ার অফ অ্যাটর্নি অন্য কারো কাছে আছে, তারাই দেখাশোনা করে, ভাইরাই দেখভাল করছে, তার অনুপস্থিতিতে সেটি হয়তো অন্য কারো নামে রেকর্ডভুক্ত হয়ে যাচ্ছে, শুধুমাত্র তার এই ধরনের ইগনোরেন্সের ক্ষেত্রে। একটা সিচুয়েশন দেখা যায় যে একজন নারী তিনি হয়তো ভাবেন যে তিনি তার যে পৈতৃক সম্পত্তি আছে, তিনি তার চেয়ে বয়সে ছোট যারা এমন কোনো ভাই বোন রয়েছে তাদের কাছে হয়তো তিনি হস্তান্তর করতে চান, বা তার পছন্দ মতো কোনো ব্যক্তিকে আসলে তিনি হয়তো দান করে দিতে চাচ্ছেন। তিনি হয়তো সত্যি সত্যি চাচ্ছেন না যে সেটি সেই তার যে অধিকার রয়েছে সেই অধিকারটি তিনি ছেড়ে দিয়ে তিনি সেটা হয়তো কাউকে দান করতে চাচ্ছেন, উপহার দিতে চাচ্ছেন, এই ধরনের চিন্তাভাবনা করেন। কিন্তু এই দানের ক্ষেত্রেও হয়তো নানানভাবে প্রতিবন্ধকতা তৈরি করা হয়, যে তিনি তার ইচ্ছে মতো কাকে তিনি দান করছেন, তিনি হয়তো যখন বড় ভাইদের বাদ দিয়ে ছোট ভাইকে দিচ্ছেন, সেক্ষেত্রে বড় ভাইরা নানাভাবে আপত্তি করে থাকেন, বা তারা নানাভাবে প্রতিবন্ধকতা তৈরি করে থাকেন। অনেক ক্ষেত্রে তিনি হয়তো একজন তার পছন্দের ব্যক্তিকে দিতে চাচ্ছেন, কিন্তু দেখা যায় যে পরিবারের অন্যান্য যারা সদস্য রয়েছেন তারা চাচ্ছেন না যে তিনি তার ইচ্ছে মতো কাউকে দেখ।
এখন এই ধরনের সিচুয়েশন যদি হয় তাহলে অনেকেই প্রশ্ন করেন যে তাহলে কি একজন নারী তিনি তার ইচ্ছে মতো তার সম্পত্তি হস্তান্তর করতে পারবেন না? সেটি তো তার একটি অধিকার, তিনি তো সেটি উত্তরাধিকার সূত্রে তার ভাইরা বা অন্যান্য পরিবারের সদস্যরা ঠিক যেভাবে পাচ্ছেন, সেটা দেশের ধর্মীয় আইন বলি, দেশের যে প্রচলিত আইন রয়েছে সব আইনেই কিন্তু সেটি তার একটি অধিকার। তাহলে তিনি কেন তার এই অধিকারটি সবসময় এক্সারসাইজ করতে পারেন না? কেন তাকে আসলে প্রতিবন্ধকতা তৈরি করা হয় যখনই তিনি তার এই অধিকারটির চর্চা করতে যান? তো এখানে আসলে আমরা সত্যি সত্যি জানতে চাই যে এখানে কি আইনে কোনো বাধা রয়েছে কিনা, যে আইন তাকে বাধা দিচ্ছে কিনা। যদিও তিনি পারিবারিকভাবে নানা ধরনের বাধার সম্মুখীন হচ্ছেন বা সামাজিকভাবে নানা ধরনের বাধার সম্মুখীন হচ্ছেন, আইন আসলে কি বলছে এই বিষয়ে? একজন নারী তার উত্তরাধিকারের যে সম্পত্তি তিনি পাচ্ছেন, তিনি কি আসলে সেটা তার কোনো পছন্দ মতো ব্যক্তিকে তিনি হস্তান্তর করতে পারেন কিনা? তো এই ক্ষেত্রে যে প্রশ্নটি আসে সেটা হচ্ছে যে তিনি যদি মৃত্যুবরণ করেন, সেই ক্ষেত্রে তো তার ছেলে মেয়ে, হাজবেন্ড থেকে শুরু করে তার অন্যান্য যারা ভাই বোন রয়েছেন, প্রত্যেক যারা উত্তরাধিকারী, আমাদের যে শরীয় আইনে যে উত্তরাধিকারদের কথা বলা রয়েছে তারা প্রত্যেকেই তো সেটির আসলে অংশীদার, অবশিষ্ট ভোগী হবেন। কিন্তু তিনি আসলে যদি জীবিত থাকা অবস্থায় তার পছন্দের কোনো ব্যক্তিকে দিতে চান, সেক্ষেত্রে আসলে আইন কি বলছে? এই ক্ষেত্রে একজন যে কোনো ব্যক্তি, তিনি নারী পুরুষ নির্বিশেষে একজন ব্যক্তি, বাংলাদেশের একজন নাগরিক, তিনি যদি ডিসাইড করেন, তিনি সিদ্ধান্ত নেন যে তার একটি সম্পত্তি তিনি তার পছন্দের একজন ব্যক্তিকে তিনি দান করবেন, সেই ক্ষেত্রে বাংলাদেশের আইনে কোনো ধরনের কোনো বাধা নেই যে তিনি আসলে দান করতে যাচ্ছেন কাকে। তো দানের ক্ষেত্রে কিছু শর্তাবলী রয়েছে, সেটা হচ্ছে যে আমার একদম নিকট আত্মীয় ছাড়া কিন্তু দানটি হচ্ছে না, যে বাইরের কোনো ব্যক্তিকে কিন্তু আমি সেটা দানের প্রশ্ন যখন আসবে তখন কিন্তু যে হেবার যে ঘোষণাটা হয়ে থাকে, সেই হেবা কিন্তু আসলে বাইরের কোনো ব্যক্তিকে করা যায় না, সেটা তাকে অবশ্যই তার ভাই বোন, ছেলে মেয়ে, হাজব্যান্ড হতে পারে, তিনি তার দাদা দাদি, নানা নানি, মা বাবা, এই ধরনের নাতি নাতনি, এই ধরনের সম্পর্কের মধ্যেই কিন্তু শুধুমাত্র হেবা করা যাবে, তার নিকট আত্মীয় যারা রয়েছেন তার বাইরে হেবা করা যায় না। এখানে কিন্তু শুধু একটি মাত্রই লিমিটেশন রয়েছে যে তার শুধুমাত্র নিকট আত্মীয়দের মধ্যে সেটি তাকে দান করতে হবে। তো এটি হচ্ছে একটা প্রথম শর্ত, যে নিকটাত্মীয় হতে হবে। তো কাজে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একজন নারী, তার 5 জন ভাই রয়েছে, আরও 2 জন বোন রয়েছে, তিনি হয়তো চাচ্ছেন তার ছোট বোনকে দিবেন বা শুধুমাত্র একজন ছোট ভাইকে দিতে চাচ্ছেন, কোনো কারণে তিনি সেটি চাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু আইনগতভাবে তার কোনো ধরনের কোনো বাধা নেই। কিন্তু হেবা করার ক্ষেত্রে যেই বিষয়গুলো রয়েছে, সেটাকে আইনে যেই বিষয়গুলোর কথা বলেছে, সেই বিষয়গুলো তিনি যদি মেনে সেই হেবাটি করেন, তাহলে কিন্তু সেখানে কোনো ধরনের কোনো বাধা নেই। সেখানে যদি পারিবারিকভাবেও তাকে কোনো বাধা দেওয়া হয়, সোশ্যালিও কোনো বাধা দেওয়া হয়, দেশের যে প্রচলিত আইন রয়েছে, আইনে কিন্তু কোনো ধরনের বাধা নেই। এবং এই ক্ষেত্রেও কিন্তু নারী পুরুষের সমান অধিকার। একজন নারী বলে তাকে যে তার দান করার ক্ষেত্রে কোনো ধরনের আলাদা আইন রয়েছে, এরকম কোনো ব্যাপার নেই। এবং তিনি তার যাকে খুশি, 5 ভাই বোনের মধ্যে একজনকেই তিনি দিতে চান, সেটি তিনি করতে পারেন। তো এই ক্ষেত্রে তিনি আসলে কি করবেন? প্রথমে তাকে একটি হেবার ঘোষণাপত্র করতে হবে, এবং সেই ঘোষণাপত্রটা অবশ্যই সেটা কিন্তু একটা রেজিস্টার্ড দলিলের মাধ্যমে, যে গভর্নমেন্ট ফিস যেগুলো রয়েছে সেই ফিসগুলোকে দিয়ে তারপরে একটা রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রেশনের মাধ্যমে কিন্তু দাতা এবং গ্রহীতাকে সেটি দিবেন। এবং যিনি দান করছেন, দাতা গ্রহীতা উভয়কেই তো অবশ্যই উপস্থিত থাকতে হবে, এবং গ্রহীতা তাকেও এগ্রি করতে হবে যে তিনি সেই দানটি গ্রহণ করবেন, সেটি একটি বিষয়। এবং সেই সাথে সাথে এই ঘোষণাপত্রের সাথে সাথে এটি রেজিস্ট্রেশন হয়ে গেল। আরেকটি যেটা বিষয় থাকে, যে এটা কিন্তু আসলে ওয়াসিয়তনামা বা উইলের মতো বিষয় না যে তার মৃত্যুর পরে সেটি এফেক্টিভ হবে। তাকে কিন্তু সত্য ত্যাগ করে সব ধরনের একেবারে নিঃশর্ত হতে হবে এই দানটি। দানপত্রের ক্ষেত্রে এটাই কিন্তু বিষয়, যে দানের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কোনো শর্ত আরোপ করা যাবে না। তিনি যদি তার অন্য সব ভাই বোন বাদ দিয়ে সেই ছোট ভাই বা ছোট বোনটিকে দিতে চান, তাকে কিন্তু সব ধরনের নিঃশর্তভাবে সেই দানটি করতে হবে। আইনগত এই প্রক্রিয়াগুলো ফলো করতে হবে তাকে। এবং সেই সাথে সাথে কিন্তু সমস্ত যে সেই প্রপার্টি যে পজেশন, সেই পজেশন অর্থাৎ তার যে তার দখল যেটা, সেই দখলটা কিন্তু তিনি সাথে সাথেই তাকে বুঝিয়ে দিতে হবে।
তার মানে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে একেবারে তার খুব নিকট আত্মীয়কে দিতে হবে, সেটি একটা বিষয়। দ্বিতীয়ত দানের ঘোষণা করতে হবে। তৃতীয় সেটা রেজিস্ট্রেশন করতে হবে। এবং চতুর্থ যে বিষয়, যে মানে আরেকটি বিষয়, যে নিঃশর্তভাবে সেই দানটা হতে হবে এবং সমস্ত যে দখল রয়েছে সেই দখল কিন্তু একেবারে পরিপূর্ণভাবে সেই প্রপার্টি তার ভাই বা বোন যাকেই তিনি হস্তান্তর করতে চাচ্ছেন, যে কোনো ব্যক্তি হতে পারে, তাকে কিন্তু সে হস্তান্তর করে তারপরে তাকে কিন্তু সেই দান প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে এবং এই ক্ষেত্রে পরিবারের কোনো ব্যক্তি কোনো ধরনের বাধা দিতে পারবে না। আরেকটি বিষয়, যেটা উইলের কথাটি অনেকের একটা ভুল ধারণা, একটা ভ্রান্ত ধারণা, অনেকে উইল এবং ওয়াসিয়তনামার কথা বলে থাকেন। উইল বা ওয়াসিয়তনামার ক্ষেত্রে অবশ্যই তিনি তার সম্পূর্ণ প্রপার্টি করতে পারবেন না, শুধুমাত্র 1/3 পারবেন। এবং সেই ক্ষেত্রে এরকম একটা সিচুয়েশন যেখানে তিনি একজন ভাই বা একজন বোনকে দিতে চাচ্ছেন, তখন কিন্তু আবার সেই অন্যান্য সাকসেসর যারা থাকবে, অন্যান্য ভাই বোন ছেলে মেয়ে বা অন্যান্য উত্তরাধিকার যারা রয়েছে, তাদের কাছ থেকে কিন্তু একটা তারা অনাপত্তি বা নো অবজেকশন লাগবে তাদের ক্ষেত্রে, এবং সেটা কিন্তু সেই সমস্ত ক্ষেত্রে নানা ধরনের জটিলতা দেওয়া হয়। কাজেই সেক্ষেত্রে দানপত্র আইনগতভাবে করে সম্পূর্ণ হস্তান্তরের মাধ্যমে একজন নারী যাকে ইচ্ছা তার নিকটাত্মীয় তাদেরকে দান করতে পারবেন। এবং তিনি যদি সেল করতে চান, সেটা তো যে কোনো কাউকেই তিনি সেল করতে পারেন, এতে কোনো বাধা নেই। অর্থাৎ একজনের সম্পত্তি, তার উত্তরাধিকার পিতার থেকে প্রাপ্ত যে সম্পত্তি, সেটি তিনি যেভাবে ইচ্ছা সেভাবেই তিনি ব্যবহার করতে পারবেন।